হ্যালো হ্যালো, ওয়েলকাম সবাইকে স্টোরি অফ শ্বেতার নতুন সিরিজের প্রথম একটা ব্লগে। সেটা হলো এটা একটা সাউথ কোরিয়ার সিরিজ, যে সিরিজের নামটা আমি এখন বলছি না, তার কারণ ওই ডিটেল ক্রেডেনশিয়ালগুলো যদি দিয়ে দিই তাহলে 16টা এপিসোড অবধি আমার মনে হয় আর ইন্টারেস্ট থাকবে না, সে কারণে বলছি না। অবভিয়াসলি শেয়ার করব সেটা। আজকে তার প্রথম এপিসোড নিয়ে আমি বলবো। ছবিগুলো তোমরা কিছুটা দেখতেই পাচ্ছ যে কারা আছে না আছে, যারা কে ড্রামা দেখো তারা হয়তো এদেরকে চিনতেই পারো। গল্পটা হচ্ছে একজন মিলিয়নিয়ার বাবা, তার মেয়ে এবং একটি কান্ট্রি সাইডে বাড়ি, মধ্যবিত্ত পরিবারের একটি ছেলে, তাদের প্রেম, বিবাহ, বিয়ের 3 বছর তাদের সংসার এবং তাদের মধ্যে কেমিস্ট্রি, আর আশপাশে তো নানান কিছু যুক্ত হয়ে থাকে। তাদের সাংসারিক পরিস্থিতি, তাদের জীবন, তাদের ভালোবাসা, এই নিয়ে হলো গল্পটা। প্রথম এপিসোড প্রায় 1.5 ঘন্টা সময়ের, তার সেটাকে আমি যতটা সম্ভব ছোট করে বলার চেষ্টা করছি। প্রথমে দেখানো হয় যে মেয়েটি একটি অফিসে, একটি শপিং মল, গোটাটা একটা শপিং মল, শপিং কমপ্লেক্স রাদার, সেইখানে একটি মেয়ে ইন্টার্ন হিসেবে জয়েন করেছে এবং সেখানেরই একজন এমপ্লয়ি হচ্ছে ছেলেটি। তো ছেলেটি প্রতিদিনই দেখে মেয়েটি একটি প্রিন্টারের সামনে গিয়ে সেখান থেকে প্রিন্ট বেরোচ্ছে না বলে সেটাতে লাথি মারে, মানে প্রিন্ট বেরোচ্ছে না, আমরা যেমন সেই রিমোট এরকম চাপড় মেরে রিমোট চালাই সেরকম টাইপের। প্রথম দিন, দ্বিতীয় দিন, তৃতীয় দিন এইভাবে দেখে মেয়েটির খুবই রুড বিহেভিয়ার, এবং ছেলেটি গিয়ে দৌড়ে মেশিনটার যাতে খারাপ না হয়ে যায়, অফিসের মেশিন যাতে ঠিক থাকে, সেটা গিয়ে ও তাকে সাহায্য করে চলে আসে। এবং সাহায্য করে চলে আসার পরেও মেয়েটা যে খুব গ্রেটফুল হয় ওর প্রতি বা থ্যাংক ইউ বলে, সেটাও নয়। ছেলেটা গিয়ে বলে যে আমি মেশিনটা খারাপ হয়ে যাবে এটার জন্য আমি কনসার্ন বোধ করে এটা করে দিচ্ছি আর কি, তোমাকে সাহায্য করছি বলে চলে যায়। তারপরে এরকম কিছুদিন হতে হতে একটি ফাঁকা জায়গায় ছেলেটি মেয়েটিকে দাঁড় করিয়ে বলে যে তুমি যেভাবে কাজ করছো, তুমি তো ইন্টার্ন হিসেবে জয়েন করেছো, তো তোমার কিন্তু কাজটা থাকবে না। অলরেডি তোমার যারা ম্যানেজার তারা আলোচনা করছে যে তোমাকে ফায়ার করে দেবে, সো তুমি প্লিজ তোমার কাজটাকে সিরিয়াসলি নাও। তো সেখানে মেয়েটি ওকে উল্টো প্রশ্ন করে যে আমার কাজ চলে যাবে, তুমি কেন এটা নিয়ে ওয়ারিড হচ্ছ? তখন ছেলেটা বলছে যে না, আই এম নট ওয়ারিড, বাট আই এম ফিলিং কি তুমি কি এরকম একটা ক্যারিয়ার, হ্যাঁ হতেই পারে তুমি এখানে ইন্টার্নশিপে তোমাকে বার করে দেওয়া হবে, তুমি অন্য জায়গায় ইন্টার্নশিপ করতে চলে যাবে, কিন্তু তুমি কি চাও যে তোমার ভবিষ্যতে এমন মানে লোকে তোমাকে খারাপ বলে সরিয়ে দিক, এরকম অভিজ্ঞতা নিয়ে একটা জায়গা থেকে কাজ শেষ করতে? তাই জন্যে আমার মনে হলো তোমায় বলা দরকার, তাই বলছি। তো মেয়েটা খুবই অ্যাটিটিউডওয়ালা, মেয়েটা সেরকম একটা ঠিক আছে কেন বললো এরকম একটা করে চলে যায়। তারপরের সিনে দেখানো হয় যে খুব বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ার সময় তো ছেলেটি এসে বলছে তোমার ছাতা নেই, ওই মেয়েটিকে বলছে। মেয়েটি তার আগেই ফোন করে কাউকে একটা বলেছে যে আমাকে এখন এসে নিয়ে যাও, মানে জাস্ট এই ফোন কলটা দেখিয়েছে। এবার ছেলেটি বলছে তোমার কাছে ছাতা নেই, তুমি এই ছাতাটা নাও বলে ওকে একটা ছাতা দিয়েছে, ছোট একটা ছাতা দিচ্ছে, এবং তারপরে বলছে দেখো তোমাকে তো কিছুদিন পরে মনে হয় বার করে দেওয়া হবে, তুমি যদি জব কোথাও না পাও, আমার কান্ট্রি সাইডে বাড়ি, সেখানে আমরা এতজন লোক থাকি, ওখানে অনেক কাজের অপরচুনিটি আছে, তুমি যদি চাও তুমি সেখানে জয়েন করতে পারো, আমি তোমাকে অফারটা দিয়ে রাখলাম, তো তোমাকে এখন কিছু বলতে হবে না, তুমি যদি সেখানে জয়েন করতে চাও, আমাদের সাথে থাকতে চাও, এটা ওটা, তাহলে তুমি এসো। মানে ছেলেটি ওকে হেসে হেসে আই লাইক ইউ এরকম একটা প্রপোজাল দিয়ে, ছাতাটা দিয়ে নিজে আর কি মাথায় ফাইল চাপা দিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল। তো মেয়েটি হচ্ছে আসলে ওই যে শপিং কমপ্লেক্সটা গোটা ওর ফ্যামিলির, মানে যে ফ্যামিলির কমপ্লেক্সটা, যাদের পারিবারিক ব্যবসা, সেইখানের মেয়ে। তো এটি সকলের কাছ থেকে এই কথাটা লুকানো ছিল, কেউ জানে না, মানে ইন্টারনাল যারা তারা ছাড়া, ফলে এমপ্লয়ি যে ছেলেটি সেও জানে না। তো ওকে তারপরে ড্রাইভার নিতে এলো, ও মনে মনে একটু হাসলো ছাতাটা নিয়ে, কিন্তু ওর হাসাটাও একটু মানে হ্যাটা দেওয়া স্টাইলে এরকম। তো হাসতে হাসতে তারপরে ও চলে গেল গাড়িতে। কিছুদিন পরে ছেলেটি জানতে পারলো মেয়েটির আসল পরিচয়, যে ও মানে ততদিনে সে আরও প্রেমে পড়েছে, মেয়েটি ওর সাথে অনেক সময় কাটাচ্ছে, ওদের জীবনের অনেক সুন্দর মুহূর্ত তৈরি হয়েছে। তারপরে ছেলেটি জানতে পেরেছে যে ও আসলে কোন পরিবারের মেয়ে। জানতে পেরে ও মানে এত বীভৎসভাবে ভেঙে পড়েছে যে ও তো চাকরি ছেড়েই দিয়েছে, ছেড়ে দিয়ে ওর গ্রামের বাড়িতে চলে এসছে এবং সেখানে নিজেকে পুরো লক করে নিয়েছে। ও কোনোভাবেই সেখান থেকে আর বেরোচ্ছে না, ওর লাইফকে ও পুরো
আটকে ফেলেছে, এরকম একটা সিচুয়েশন। তো এই যে কথাবার্তা, এই যতটা আমি এখন বললাম, এটা হচ্ছে দেখাচ্ছে ছেলে মেয়ে দুটি বিবাহিত অবস্থায় তাদের কাপল ইন্টারভিউ হচ্ছে, ছেলেটির আলাদা জায়গায় হচ্ছে, মেয়েটির আলাদা জায়গায় হচ্ছে, তারা ভাগযোগ করে এই স্টোরিটা শেয়ার করছে, সেটা ফ্ল্যাশব্যাকে আর কি আমরা দেখতে পাই। এবার ছেলেটি যখন ওরকম নিজেকে বদ্ধ করে নিয়েছে, সেরকম সেই সময় একদিন প্রাইভেট জেটে করে মেয়েটি আসে এবং অসম্ভব সুন্দর ওকে লাগছে, মানে সুন্দর শব্দটা ছোট, একটা পবিত্র স্নিগ্ধ এরকম একটা লাগছে, মানে ছেলেটা বর্ণনা করে এঞ্জেল অফ হেভেন আর কি, এরকম ভাবে মেয়েটা আসে, এসে ওর নাম ধরে ওকে মেসেজ করে একটা আর কি, ও সেটা দেখে যে বাইরে এসো, তো বাইরে আসে, ওর ওখানে ক্ষেত মতন সবাই কাজ করছে, এইটা হচ্ছে ছেলেটার ব্যাকগ্রাউন্ড, আর মেয়েটা তার মধ্যেই ওর প্রাইভেট জেটটাকে দাঁড় করায়, সুন্দর একটা ড্রেস পরে, যেটা ওরা করে আর কি, সেই সিনারিগুলো আছে সেগুলোর মধ্যে আর কি মেয়েটি নেমে আসছে, ছেলেটিকে দেখে বলছে তুমি কি দূর থেকেই দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে আমাকে খালি দেখবে। তো ছেলেটি আসে, এসে খুব স্বাভাবিক তারা মানে মেয়েটিকে জড়িয়ে ধরে এবং ও ভেঙে যায় আর কি। তারপরে ধীরে ধীরে ওদের বিয়ে হয় এবং সেই বিয়েটা নিয়ে প্রচুর আলোচনা, যে একজন এমপ্লয়িকে বিয়ে করেছে এত বড় একটা বিজনেস টাইকুনের মেয়ে, ব্লা ব্লা ব্লা, বাট ওরা বিয়ে করেছে আর কি, একসাথে থাকে, হয়ে গেল। এবার হচ্ছে বর্তমান সময়ে দেখতে পাচ্ছি আমরা, বর্তমান সময়ে একটা চারিদিকে রিউমার চলছে যে এদের দুজনের মধ্যে ডিভোর্স হবে। ও এরকম একটা চলছে, সকলে নানান মানুষজন কথা বলছে আশেপাশে। ওই যে শপিং বিরাট কমপ্লেক্স, সেইটার সিইও পজিশনে কাজ করে প্রফেশনাল ফিল্ডে এই মেয়েটি, এবং ছেলেটি হচ্ছে ওখানে যে ডিপার্টমেন্ট আছে সেইটাতে কাজ করে। ওরা প্রফেশনাল ফিল্ডে একেবারেই একে অপরের সাথে মানে হাজব্যান্ড কি চেনা পরিচিতর মতোও আচরণ করে না, দে বিহেভ এক্সট্রিমলি প্রফেশনাল, মানে এবং মেয়েটি সব ক্ষেত্রেই প্রায় ল অ্যান্ড অর্ডার দেয়, প্রায় না মানে অর্ডার দেয়, যে কোনো কিছু বলতে গেলেই ওকে বলে দেয় যে এটা কেন হচ্ছে না। মানে একটা জায়গায় দেখায় যে মেয়েটি মিটিং করে বলছে যে কিছু দোকান, ধরো শপিং কমপ্লেক্সে তো অনেক দোকান আছে, বলছে এরা আমাদের কম আর্নিং দিয়েছে আর কি, তো সেই কারণে ওদেরকে বন্ধ করে দাও। এবার তখন ওর যারা বাকি এমপ্লয়িরা বলে যে কিন্তু আমরা কথা বলেছি, লয়ের ডিপার্টমেন্ট বলেছে যে এভাবে বন্ধ করা যাবে না। তখন ও বলছে লয়ের ডিপার্টমেন্টে কে, বলে ওর বরের কথা বলেছে আর কি, তার নাম, বলছে তাকে এখনই ডেকে পাঠাও। ডেকে পাঠানোতে ওর সাথে যখন কথা বলছে তখন ও বলছে যে না, একে বন্ধ করা যাবে না, তার কারণ হলো এরা সব থেকে মানে অনেক পুরনো সময় থেকে আমাদের সাথে জুড়ে আছে, হতে পারে ইকোনমিক ইয়ারের আয়টা কম, কিন্তু এরা যে পরিমাণ এফার্ট দেয় ওখানে যে লোক আছেন বা এরা যেভাবে যুক্ত আছে আমাদের কমপ্লেক্সের সাথে, ওদেরকে বাদ দেওয়াটা আমাদের জন্য অন্যায় হবে, তাতে বাইরে গিয়ে আমাদের নাম খারাপও হতে পারে, এরা আমাদের আইনের পথে জড়িয়ে ফেলতে পারে, সে কারণে আমার মনে হয় বাদ দেওয়া উচিত নয়। এটা ও আইনের লোক হিসেবে ও এটার মানে হেড করে, যেহেতু ও এটা মতামত দেয়, কিন্তু মেয়েটি সেটা শোনে না, মেয়েটি ওকে অর্ডার দেয় মেয়েটি, এবং সেটা খুবই রুডভাবে, যে কে সিইও, সে কি বলছে, ফলে আমি কি তোমার কাছে কোনো সাজেশন চেয়েছি, এইভাবে জিজ্ঞেস করে, এবং সেটা বাকি সমস্ত কোলিগস বলবো না, ওদের এমপ্লয়ি, ওরা তো অনেক উঁচু পদের, তাদের সামনে মানে যথেষ্ট অপমানই করে আর কি। তো এইরকম মেয়েটির আচরণ। তো ছেলেটি ডিপ্রেস থাকে, ছেলেটি আলাদা করে সাথে সময় কাটানোর জন্য বা নানান এই কাজের বিষয়ে কথা বলার জন্য তাকে যখন ডাকে, মেয়েটি আসে না ওর সাথে কথা বলতে আলাদাভাবে, মানে বলে যে লাউঞ্জে আসো 1 ঘন্টা, তখন আমরা এই বিষয়টাতে কথা বলবো, বাট মেয়েটি পাত্তা দেয় না আর কি। তো এরপরে আমরা কাট্টু দেখতে পারি একটা ওদের ফ্যামিলি রুম বলে একটা জায়গা আছে, সেখানে মানে ওটা তো ওই পরিবারেরই বাড়ি, মানে মেয়েটিদেরই পরিবারের বাড়ি, ফলে মেয়েটির বাবা মা, তার কাকি পিসি দাদা, মানে যত মেয়েটির সম্পর্কের যত লোকজন সবাই বিরাট বড়, যেহেতু বিজনেস টাইকুন তারা সবাই থাকে। তো ওরা এবার কথা বলছে যে ওদের এবার একটা বেবি করে নেওয়া উচিত। ও প্রথম বলছে যে তোমাদের এরকম ডিভোর্সের একটা রিউমার হচ্ছে, তোমরা কেন এরকম আচরণ করছো, ইউ ক্যান নট ডু দ্যাট, বলে ছেলেটাকে খুবই হ্যাটা দিচ্ছে, এবং ছেলেটা কোনো কথা বলছে না, মেয়েটিও কোনো কথা বলছে না, চুপ। তারপরে বলেছে যে ওদের এখন বেবি করে নেওয়া উচিত, তো তোমরা বেবি করে নাও, বেবি হয়ে যাবে, তারপরে ছেলেটিকে বিদেশে পাঠিয়ে দেওয়া হবে এমবিএ করতে, কারণ ছেলেটির আর এখানে থাকার দরকার নেই, ওর প্রফেশনালি আরও বেশি গ্রো করার দরকার। মানে এটা হচ্ছে ধরো ওর শাশুড়ি ডিসাইড করে দিচ্ছে, এবং আবার যে বাচ্চাটা হবে তার নামকরণ মায়ের পরে হবে, মানে মায়ের যা নাম হবে সেইটা আগে থাকবে, তারপরে বাচ্চার নাম হবে, ছেলের মানে বাবার কোনো পরিচয়ের জায়গা নেই, এরম ধরনের নানান কথাবার্তা বলা হয়েছে। ছেলেটি খুবই ফ্রাস্ট্রেটেড,
মানে খারাপ আছে, বিরক্ত হয়ে রয়েছে। মানে সেখানে মেয়েটিও কোনো ডিসিশন নেয় না, মেয়েটি কোনো কল নেয় না। ডিসিশন তো পরের কথা, ডিসিশন তো বড়রা নিচ্ছে, মেয়েটি কোনো কল নেয় না। ছেলেটা প্রচণ্ড অপমানিত, বিরক্ত, বীতশ্রদ্ধ হয়ে মাথা নিচু করে থাকে, মেয়েটির দিকে তাকায় দু একবার, কিন্তু মেয়েটির প্রচণ্ড মানে ডাটের সাথে বসে থাকে এরকম। এদিকে ঘরে এসে দেখায় ছেলেটা একটা ডিভোর্স সেটেলমেন্টের কাগজ তার কাছে তৈরি করে রাখা আছে, সে সেটাকে বারবার দেখছে, বারবার আলোচনা মানে নিজে ভাবছে, দেখছে, আবার ইয়ে করে রেখে দিচ্ছে। এবার সেই রাতে এত অশান্তি হওয়ার পরে ছেলেটি বেরিয়ে যায়, মানে রাস্তায় বেরিয়ে যায়, কান্নাকাটি করে, ড্রিঙ্ক করে, এইসব নানান কিছু। এদিকে মেয়েটি দেখা যায় যে মেয়েটির একটি দাদা আছে, যে ছেলেটার সাথে খুবই খারাপ আচরণ করেছে ওই ফ্যামিলি রুমে সবার সামনে বসে। মেয়েটি আলাদা করে আবার সেই দাদাটাকে নানান চড়থাপ্পড় মারছে, নানান কথা বলছে, আমার হাজব্যান্ডের সাথে তুমি কী করে এরমভাবে কথা বলতে পারো, এরম ধরনের নানান কথা বলে। কিন্তু ছেলেটির সামনে বা পরিবারের বাকি লোকের সামনে কিন্তু কোনো স্ট্যান্ড মেয়েটি নেয়নি, কোনো না। সো ছেলেটি যায়, কান্নাকাটি করে, নানান কিছু করে টরে, ভেঙে পড়ে, করে সে ঘরে ফিরে আসে সেই রাতে। এখানে একটা খুব সুন্দর সিন দেখায় যে ছেলেটা পুরো ভেঙে পড়েছে, ভেঙে পড়ে এসে মেয়েটির যে রুম, ওদের রুম আলাদা, ওরা এক রুমেও থাকে না, যে রুম সেখানে এসে লকটা ধরে আছে আর কি, জাস্ট আর কি ল্যাচটা টান মানে নামালে দরজাটা খুলবে। ওদিক দিয়ে মেয়েটাও ছেলেটার মানে ওর হাজব্যান্ডের আর কি পায়ের আওয়াজ শুনতে পেয়ে সে বিছানা থেকে নেমে এসে দাঁড়িয়ে রয়েছে। কিন্তু ওই হয় না যে ইগোর একটা ওয়াল বা নানান কিছুর একটা ওয়াল এত বড় হয়ে গেছে যে দুজনেই ল্যাচটা ধরে আছে, কিন্তু কেউই সেটা নামিয়ে যে ঢুকে গিয়ে কথা বলি সেইটা করে উঠতে পারলো না। তার কিছুক্ষণ পরে ওইভাবে দাঁড়িয়ে থেকে ছেলেটি চলে যায়, মানে হাজব্যান্ডটা আর কি চলে যায়। তারপর ওয়াইফ যখন শুনতে পায় যে ও চলে গেছে, এও চলে আসে। তো খুবই একটা খারাপ লাগার, একটা ব্যথা লাগার জায়গা এটা। যাই হোক, হয়ে গেল। এবার যেহেতু নানান রকম এইসব বিজনেসের আলোচনা, কাজকর্ম চলছে, যে শ্বশুর সে জামাইকে একদিন বলছে কাজের, মানে ও তো ওখানে শ্বশুর জামাইয়ের সম্পর্ক নয়, একেবারেই ও ল হেড করে এটার সম্পর্ক। সেখানে একটা লাইন, মানে ওরা কি মতামতে বিশ্বাসী আর কি, সেটা বলে ওকে বলছে, ওয়ান হু লিভস ইউ, যে তোমাকে ছেড়ে চলে যাবে, জাস্ট নট ওয়েভ ইউর হ্যান্ড, তাকে পিছন থেকে দাঁড়িয়ে তুমি খালি হাত নাড়িও না। ইন দেয়ার ব্যাক, মানে ওয়েভ ইউর হ্যান্ড ইন দেয়ার ব্যাক, তাদের পিছনে খালি হাত নাড়িও না, স্ট্যাব দেম অলসো, তাদেরকে তুমি মানে ছুরি ভুগতে পিছনে ছেড়ো না আর কি। যে তোমাকে ছেড়ে চলে যাবে, খালি তুমি পিছনে দাঁড়িয়ে তাকে হাত নাড়িয়ে বিদায় জানিও না, তার পিছনে তুমি ছুরিও ভুকে দিও অবশ্যই। এটা একটা কথা, এই শিক্ষাটা ওকে দেয়। তাতে ছেলেটা খুবই মানে থমকে যায়, থেমে যায়, মানে এরকম একটা হয় আর কি। তো ইতিমধ্যে ওর মনের মধ্যে নানান রকম কিছু চলতে থাকে। ও একদিনটা সাইকোলজিস্টের সাথে দেখা করতে যায় ছেলেটি। সেখানে সাইকোলজিস্টের সাথে ওর কনভারসেশন হচ্ছে, সাইকোলজিস্ট জিজ্ঞেস করছে কী অসুবিধা তোমার, কী ও তখন বলছে যে ও নানান কিছু ফিল আপ করেছে। বলছে তাহলে তোমার জীবনে ডিভোর্সটাই একমাত্র কেন তুমি ডিভোর্স করতে চাও? সেখানে ও বলছে যে ওর কোনো নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই, ওর শ্বশুর শাশুড়ি মানে মায়ের বউয়ের দিকের সব লোকজন এদের সাথে সাথে থাকে, ফলে ওর কোনো দম নেওয়ার জায়গা পাচ্ছে না, ওর নিজের স্পেস নেই, সেই কারণে ও ডিভোর্স করতে চায়। তো এটা হয় হয়তো। এবার দেখা যায় নানান দিকে, যেহেতু ওদের এত বড় বিজনেস টাইকুনের ছেলে মেয়েদের আর কি, মেয়ের ডিভোর্স হবে, তো সম্পত্তি কে পাবে এসব নিয়ে তো নানান কিছু থাকে। বহু লোকজন, অ্যাটর্নি, এটা ওরা, তারা আসে এবং ছেলেটির কাছে এসে একটি মহিলা বলে যায়, ও তুমি জানো না তোমার বউ তো যবে তোমার সাথে বিয়ে হয়েছিল তবেই মানে লিখে দিয়েছিল যে ওর সব সম্পত্তি কিন্তু, মানে ওর কোনো সম্পত্তিতে তোমাকে রাখেনি, বা তোমাদের কোনো সন্তানেরও কিন্তু জায়গা নেই। তো এইটা শুনে ও খুবই ডিসহার্টেন হয়, ও কোনো রকম রিয়াকশন দেয় না সেখানে, তবে ও খুব ভেঙে পড়ে, ওর মানে খারাপ লাগে। তারপরে ওকে মেয়েটি সেই সময়ই ফেরার সময়, যেদিন ওরা ফিরছে, মানে এই ঘটনাটা যেদিন ঘটেও অফিস থেকে বেরোচ্ছে, তখন মেয়েটির একসাথে ওর সাথে দেখা হয়। মেয়েটি ওকে বলে যে আমি আজ ডক্টরের কাছে যাব, তুমি 1 ঘন্টায় এসো, নিচে গাড়ি ওয়েট করছে। তখন ছেলেটি বলে না, আমি যাব না, যেতে পারবো না। তখন মেয়েটি বলে আমি তোমার ক্যালেন্ডার দেখেছি, তোমার কোনো মানে কিছু নেই, তুমি আমার ফোন ধরছো না, কেন যাবে না? ছেলেটি জাস্ট জানিয়ে দেয় আমি যেতে পারবো না। তো করে দেখা যায় ছেলেটি গাড়ি নিয়ে ওর কান্ট্রি সাইডের বাড়িতে গেছে। সেখানে আছে ওর বাবা মা, একটি বোন বিবাহিত, আর তার হাজব্যান্ড, এবং তারা মানে ক্ষেত খামার করে, এরকম টাইপের একটা মানে খুবই মানে মিডিওকার ব্যাকগ্রাউন্ড, এদের কাছে কিছুই নয় কিন্তু একটা মিডিওকার ব্যাকগ্রাউন্ড আর কি। ছেলেটি সেখানে যায়, গিয়ে
মায়ের হাতের প্রচুর খাবার দাবার খায়, এসব করে রাত্রিবেলাতে ও সবাইকে জানায় যে ও একে ডিভোর্স দেবে। তো খুব স্বাভাবিক, কেউ সেটা মানতে চায় না। তার কারণ বোনটি একটি পার্লার চালায়, সেটা হচ্ছে এদের যে ফ্যামিলির নাম সেই তার পার্লার বলে, যেহেতু ওর সাথে যুক্ত রয়েছে। ওদের মান সম্মানও অনেক ওই এলাকায় বেড়ে আছে, যেহেতু এর সাথে ওই ছেলের বিয়ে হয়ে আছে, এরকম নানান কিছু সবাই ওকে নানান কিছু বোঝানোর চেষ্টা করে। কিন্তু ও বলে যে না, আমার পক্ষে এটা করা সম্ভব নয়, আমি ইয়েতে চলে যাব, আমি ডিভোর্স করব। এবার ও ফেরত এসে ও ডিভোর্সের কাগজটাকে ওর ওই শেলফের থেকে বার করে নিয়ে ও বউয়ের ঘরে যায়, যে ও কথা বলবে বলে। তখন বউকে গিয়ে বলাতে যে আমার কাগজটা ওর হাতে, আমি কিছু বলতে চাই বলে দাঁড়ায়। তখন বউটা বলে যে আমারও তোমাকে কিছু বলার আছে, আমি আগে বলবো। যেহেতু ও ডিক্টেটরশিপ টাইপের একটা রোল প্লে করে সবসময়, ওভার রুলড। তো ছেলেটা চুপ করে যায়, মানে ছেলেটার কিছু বলারও থাকে না, ছেলেটা ইজ সো পোলাইট অ্যান্ড সফট অ্যান্ড সুন্দর, যাই হোক, তো কিছু বলে না। এবার মেয়েটি তখন বলে যে আমার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ছিল, আমি ডক্টরের কাছে গেছিলাম, ডক্টর বলেছে যে আমার হাতে আর 3 মাস সময় আছে, আমি আর এর বেশি বাঁচবো না। তো ছেলেটা মানে সাইলেন্ট আর কি, বলছে যে অবাক হয়ে গেছে, দুঃখ পেয়েছে, বলছে কি হয়েছে এমন কি না, বলে ওকে জড়িয়ে ধরে। মানে বলার পরেই মেয়েটি তখন বলে এটাই আমার বলার ছিল, এবার তুমি বলো তোমার কি বলার আছে, তোমার হাতে কাগজটা কি বলো। তখন ছেলেটা খুব স্বাভাবিকভাবেই বলে না, এবং ছেলেটা ওকে প্রচণ্ডভাবে মানে জড়িয়ে ধরে এবং বলে যে মানেটা কি, মানে তুমি চলে যাবে, তুমি থাকবে না 3 মাস পরে, তারপরে বাকি জীবন আমি একা কী করবো, এরমভাবে বলে ভেঙে পড়ে। আর ওকে কিছু বলে না, বলে যে আমার তোমাকে এটাই বলার ছিল যে আমি অনেক ভুল করেছি, সো আমি সেটার জন্য ক্ষমা চাই, আমরা খুব সুন্দর করে বাকি সময়টা কাটাতে চাই, এরকম একটা বলে চলে আসে। ছেলেটি আর কি ভেঙে পড়ে, আর মেয়েটা অবাক হয়ে থাকে ছেলেটার ওরকম রিয়াকশন দেখে, কারণ ওদের মধ্যে তো এমন কোনো সম্পর্ক বহু দিনে নেই, ওদের 3 বছরের বৈবাহিক সম্পর্ক চলছে। তারপরে কাট্টু ওদের ম্যারেজ ডেট, যেদিন ওদের বিয়ে হচ্ছিল, মানে ওদের সেজে গুজে খুবই সেই একদম মানে রাজ্যের দেশের শ্রেষ্ঠ বিয়ের মতন, একটা স্বর্গের মতন সাজিয়ে গুজিয়ে বিয়ে টিয়ে হচ্ছে, ছবি টবি তুলছে এরকম। এবার একটা জায়গায় দেখায় যে ব্রাইডকে ভীষণ একটা এই কাপল ইন্টারভিউ হওয়ার একটা ধরন এখানে বারবার দেখা যায়, যেটা হলো বিয়ের পরেও হচ্ছে, 3 বছর পরেও হচ্ছে, এবং বিয়ের সময়ও হয়েছিল। তো সেখানে একজন মানে ইন্টারভিউর, যারা অনেক ক্যামেরা নিয়ে, বিজনেস টাইকুনদের যেরকম হয় আর কি, অনেক ক্যামেরা নিয়ে ছেলেটিকে জিজ্ঞেস করা হচ্ছে যে, মানে হাজব্যান্ডকে গ্রুমকে জিজ্ঞেস করা হচ্ছে যে হোয়াট ডু ইউ সি ইয়োর সেলফ ইন 10 years অ্যাজ, ওর বউয়ের নাম বলে, যে তার হাজব্যান্ড হিসাবে। ও তখন খুবই হেসে হেসে বলে যে আই সি আর সেলফ নট ডিভোর্স, আমাদের অবশ্যই যেন ডিভোর্স হয়নি, হয়তো আমাদের ছেলে মেয়ে 1 or 2 or মেবি নট, আমার কাছে ম্যাটার করে না, কিন্তু আমরা দুজন খুব মানে একসাথে আছি এবং ভালোবাসায় আছি, আমরা নানান আমাদের লাইফের থিক অ্যান্ড থিনকে পার করে আমরা সুন্দরভাবে আমাদের জীবনটা কাটাচ্ছি। খুবই হেসে হেসে ছেলেটি এটা বলে, এবং যখন বউকে জিজ্ঞেস করা হয় আলাদা করে, তখন বউ বলে এটা আবার কি, 10 বছর পরে আমার জীবনে কী পরিস্থিতি থাকবে, হাউ এম আই সাপোজ টু নো। ওকে তখন পুশ করা হয় যে তুমি ভাবার চেষ্টা করো, মানে ইন্টারভিউর সময় যেমন বলে, তখন ও বলে যে আমি ভাবতেই চাই না, আমি আমার মাথাকে প্রেশার দিতেই চাই না, 10 বছর পরে আমি কি করব, কেন আমি ভাবতে যাব, তাও যদি তোমরা খুবই জোর করছো আমাকে ভাবার জন্য, তাহলে আমি বলবো যে তুমি মানে ওর বরকে কি বলবে, বা ও নিজেকে কোথায় দেখছে এরকম একটা কাপল হিসেবে, সেই একই প্রশ্ন। তো ও তখন বলে তাহলে আমি দেখছি যে ক্যারিয়ারের দিক থেকে অনেক উপরে তুমি উঠে গেছো, তুমি খুবই সাকসেসফুল হয়েছো তোমার লাইফে, তুমি প্রচুর পয়সা রোজগার করছো, আমার প্রচুর ছবি আর ভিডিও এত ফেমাস হয়ে গেছে যে তুমি সেগুলো দেখতে দেখতে পাগল হয়ে গেছো, কারণ মানে এগুলো দেখেই যাচ্ছ, কারণ আই অ্যাম বিউটিফুল। তো এই দ্যাটস ইট, এইখানেই ফার্স্ট এপিসোড শেষ হয়। সি ইউ ইন নেক্সট ভিডিও ফর দ্য নেক্সট পার্ট। তাহলে আজকের মতো টাটা।